অদিতি ঘোষের লেখা গল্প আঁধারে আলো। হেমন্তের শেষ, বাতাসে হালকা হিমেল ছোঁয়া লেগেছে। এখন বেলা ৩টে। দুপুরের খাওয়া দাওয়ার পর একচিলতে উঠোনে দড়ির খাটিয়ার উপর একটা কম্বল বিছিয়ে শুয়ে আছে রেশমি। চারদিকে গাছপালা থাকায় উঠোনে রোদ খুব একটা আসে না। গাছগাছালির ফাঁক দিয়ে যে সামান্য রোদটুকু আসছে সেটাই গায়ে মেখে নিচ্ছে রেশমি। আর সেই সঙ্গে এক পিঠ আধ ভিজে চুলকে শুকোনোর চেষ্টাও করছে নেড়েচেড়ে। ওর কোলের কাছে বসে একটা পুতুল নিয়ে খেলা করছে ও ৬ বছরের মেয়ে তিতলি। এটা তিতলির খুব পছন্দের পুতুল। ওর রোহিত আঙ্কেল কিনে দিয়েছে এটা। শুধু এটা নয়, আরও দুটো পুতুলও, রান্নাবাটি, খেলার জন্য ছোট ছোট বাসনের একটা সেট কিনে দিয়েছে ওকে। তিতলিকে আঙ্কেল বলে ডাকতে শিখিয়েছে রোহিত নিজেই। মা ছাড়া তিতলির একমাত্র আবদারের জায়গা হচ্ছে রোহিত। ৩ বছর আগে তিতলির বাবা সুরজ ওদের ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তিতলিকে নিজের ভালোবাসা দিয়ে বুকে করে যেন আগলে রেখেছে রোহিত। বর্তমানে রেশমিরও একমাত্র ভরসার জায়গা রোহিতই। শুয়ে শুয়ে নিজের জীবনের দুর্ভাগ্যের কথাই ভাবছিল রেশমি। এটা অবশ্য নতুন কোনো ব্যাপার নয়, নিত্যদিনের ঘটনা। যতক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকে রেশমি, ততক্ষণই সব ভুলে থাকে কিছুটা। কিন্তু চুপচাপ শুয়ে বসে থাকলেই মনে পড়ে যায় ফেলে আসা দিনগুলোর কথা। কত সুন্দর ছিল ওর ছোটবেলাটা। ঠাকুরমা আর বাবার আদরে আর বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে দিব্যি আনন্দে কেটে যেত দিনগুলো আসানসোলের বাড়িতে। শুধু ছোটবেলা কেন, বিয়ের পরও প্রথম ৪টে বছর সুরজের সঙ্গে মগরার এই বাড়িতে মন্দ কাটেনি ওর জীবনটা। তারপর কোথা থেকে কি হয়ে গেল, হঠাৎ করেই ওলটপালট হয়ে গেল রেশমির জীবনটা। রেশমির আদি বাড়ি বিহারে হলেও ওর জন্ম এই বাংলাতেই। অনেক বছর আগে রেলের খালাসি চাকরি নিয়ে রেশমির ঠাকুরদা সপরিবারে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গে। তার একমাত্র ছেলে মোহনলালের বয়স তখন ৩। ২০ বছর পূর্ণ হতেই মোহনলালও জয়েন করেছিল রেলের 4th ক্লাস স্টাফ হিসেবে। তবে তার আগেই উচ্চ মাধ্যমিক পাশ করেছিল মোহনলাল। ৫ বছর কাজ করার পর পদোন্নতি হয়েছিল মোহনলালের। রেশমির মতোই রূপ ছিল ওর বাবার। সেই রূপের মোহে মুগ্ধ হয়ে এক অবস্থাপন্ন বাড়ির মেয়ে বিয়ে করে মোহনলালকে। কিন্তু মোহনলালের কপালে সুখ ছিল না। তাই বিয়ে ৩ বছর পর রেশমিকে জন্ম দিতে গিয়ে মারা যায় মোহনলালের স্ত্রী। রেশমি ঠাকুরদা মারা গিয়েছিলেন তার ১ বছর আগেই। মাতৃহারা সদ্যজাত সন্তানকে নিয়ে খুব অসুবিধায় পড়েছিলেন মোহনলাল। রেশমির দায়িত্ব এসে পড়েছিল ও ঠাকুরমার উপর। রেশমি হাঁটতে শিখলে ওকে নিয়ে হিমশিম খেতেন রেশমি ঠাকুরমা। মোহনলালকে বারবার অনুরোধ করতেন আর একটা বিয়ে করার জন্য। কিন্তু স্ত্রীর প্রতি মোহনলালের ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি কোনোভাবেই আর বিয়ে করতে সম্মত হননি। জীবনে মায়ের স্নেহ না পেলেও আদর যত্নের অভাব ঘটেনি রেশমির। বাবা ঠাকুরমা কখনো বুঝতেই দেয়নি তাকে মায়ের অভাব। দেখতে দেখতে একটু একটু করে বড় হয়ে উঠছিল রেশমি। ১১-১২ বছর বয়স হতেই ওর রূপের ছটা বাড়তে লাগলো। মেয়েকে নিয়ে চিন্তায় পড়লেন মোহনলাল। বহুদিন আগে দেশ ছেড়ে এলেও অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার রীতিটা ওদের বংশে রয়েই গিয়েছিল। তাই রেশমি ঠাকুরমা চাইছিলেন রেশমির বিয়ে দিতে। মায়ের কথায় নিজের মা মরা মেয়েটাকে তাড়াতাড়ি পাত্রস্থ করতে উঠে পড়ে লেগেছিলেন মোহনলাল। কপালক্রমে পাত্রও মিলে গেল। মাত্র ১২ বছর বয়সে রেশমির বিয়ে হয়ে গেল ২২ বছরের যুবক সুরজের সঙ্গে। বিয়ের পর ৪টে বছর বাপের বাড়িতে থাকতো রেশমি। সুরজ মাঝে মাঝে যেত শ্বশুর বাড়ি। তখনও রেশমি হেসে খেলেই কাটিয়ে দিত দিনগুলো। তারপর যখন রেশমির বয়স ১৬ হলো, তখনই পাকাপাকিভাবে ও চলে এলো শ্বশুর বাড়িতে। বছর ঘুরতে না ঘুরতে জন্ম হলো তিতলির। সুরজ যে গ্যারেজে মেকানিক্সের কাজ করত, সেখানের মালিক ব্রজেশ্বর খুব ভালোবাসতো সুরজকে। তার কারণ ছিল একটাই, সুরজ ছিল খুব ভালো মেকানিক্স ও কাজ পাগল। ভালো রোজগার করতো সুরজ, তাই সংসারে সচ্ছলতার অভাব ছিল না। অভাব ছিল না শান্তিরও। কাজের অতিরিক্ত সময় রেশমির সঙ্গে গল্প করে আর ছোট তিতলিকে নিয়ে কাটিয়ে দিত সুরজ। বেশ সুখেই কাটছিল রেশমির জীবন। তারপর হঠাৎ করেই একদিন রেশমির সংসারে নেমে এলো কালো মেঘের ছায়া। সুরজ প্রেমে পড়ল গ্যারেজের মালিকের মেয়ে প্রীতির। সুরজ গ্যারেজ থেকে বাড়ি ফেরার পরই প্রায় রোজই প্রীতি আসতে লাগলো সুরজের বাড়ি। প্রীতির সঙ্গে গল্প করে কাটিয়ে দিত সুরজ পুরোটা সময়। রেশমি বা তিতলির দিকে সেভাবে নজর দিত না আর।
রাত্রেও বাড়ি ফেরার সময় ঠিক ছিল না সুরজের। রোজই দেরি করে বাড়ি ফিরত। প্রীতির বাবার কাছে এই ব্যাপারটা অজানা থাকলেও রেশমি সবটাই বুঝতে পারত। এই নিয়ে রেশমি কিছু বললেই ওর সঙ্গে খুব অশান্তি করত সুরজ। কয়েকটা মাস চরম মানসিক অশান্তির মধ্যে কাটল রেশমির। তারপর সবকিছুর অবসান ঘটিয়ে একদিন প্রীতির হাত ধরে নিরুদ্দেশ হলো সুরজ। 2.5 বছরের তিতলিকে নিয়ে রেশমি পড়ল অথই জলে। বাপের বাড়ি যে চলে যাবে সে পথও বন্ধ, কারণ বাপের বাড়িতে এখন কেউ নেই। রেশমি ঠাকুরমা 4 বছর আগে মারা গেছেন। তার কিছুদিন পরেই একটা অ্যাক্সিডেন্টে বাঁ পাটা ভেঙে যায় মোহনলালের। অপারেশন করার পরও পায়ের জোর পান না তিনি। নিজের অক্ষমতার কারণে কাজ থেকে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য হয়েছেন তিনি। সেই মানুষটাই এখন অপরের উপর নির্ভরশীল। নিজের ভিআরএসের সব টাকা ভাইপোকে দিয়ে তারই কাছে থাকেন মোহনলাল। তাই বাবার কাছে যাওয়া তো দূরের কথা, সুরজের চলে যাওয়ার খবরটা পর্যন্ত বাবাকে জানায় না রেশমি। প্রথমে খুব কান্নাকাটি করলো, পরে নিজেকে সামলে নেয় রেশমি। ভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যা হোক একটা কাজ করতে হবে ওকে। ঠিক তখনই ওর পাশে এসে দাঁড়ায় সুরজের খুড়তুতো ভাই রোহিত। বিএ পাশ করে চাকরির চেষ্টা না করে অল্প বয়সে একটা ছোট ধাবা খুলেছিল ও জিটি রোডের ধারে। 7-8 বছরে সেই ধাবা অনেক বড় হয়েছে। রোহিতের ভালো ব্যবহার ও অনলস প্রচেষ্টায় রমরম করে চলে ধাবাটা। অন্য কোনো পথ না থাকায় নিজের ধাবায় হেল্পারের কাজ দেয় রোহিত রেশমিকে। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত রান্নার কাজে সাহায্য করে ও ধাবায়। বিনিময়ে নিজের ও মেয়ে 3 বারের খাবার ও মাসে 2000 টাকা করে পায়। ছোট্ট তিতলিকে সঙ্গে নিয়ে কাজে যেত রেশমি। ওকে ওখানে আগলে রাখত রোহিত নিজে। কিন্তু ক্রমশ চঞ্চল হয়ে ওঠা এক বাচ্চাকে আগলে রাখা কিছুটা অসুবিধাজনক হয়ে উঠছিল রোহিতের পক্ষে। তাই রেশমির মুখের দিকে তাকিয়ে রোহিতের মা দায়িত্ব নিয়েছিলেন রেশমির কাজের সময়টা তিতলিকে নিজের কাছে রাখতে। 6 মাস হলো তিতলি পড়াশোনাও শুরু করেছে রোহিতদের বাড়িতে থেকে। রেশমিও নিশ্চিন্ত মনে নিজের কাজটা করে যেতে পারছে। এর মধ্যে অবশ্য অনেক ঘটনা ঘটে গেছে রেশমির জীবনে। পালিয়ে যাওয়ার 5 মাস পর অন্তঃসত্ত্বা অবস্থায় সুরজকে নিয়ে বাড়ি ফিরে আসে প্রীতি। ব্রজেশ্বরের একমাত্র সন্তান প্রীতি। তাই ওকে আর সুরজকে নিজের বাড়িতে সাদরে আশ্রয় দেয় ব্রজেশ্বর। নিজের 2 কুঠুরি টিনের চালের বাড়িতে না এসে শ্বশুরের 3 তলা বাড়িতে জামাই আদরে রয়ে যায় সুরজ। কিন্তু একজন স্ত্রী থাকাকালীন আর একজন মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়া যে আইন বিরুদ্ধ সেটা জানে ব্রজেশ্বর। তাই সুরজের জীবন থেকে রেশমিকে পুরোপুরিভাবে সরাতে উদ্যোগ নেয় সে। ব্রজেশ্বরের অর্থবল ও লোকবল যথেষ্ট, সেটাই কাজে লাগায় সে। একদিন দলবল নিয়ে অসহায়া রেশমির বাড়িতে চড়াও হয় ব্রজেশ্বর। সে ভেবেছিল ভয় দেখিয়ে ও টাকার লোভ দেখিয়ে রেশমিকে ডিভোর্সে রাজি করাতে হবে। প্রথমে কোনো হুজ্জুতি না করে টাকার প্রসঙ্গ তোলে ব্রজেশ্বর। সুরজকে ডিভোর্স দেওয়ার বিনিময়ে 1 লাখ টাকা দিতে চেয়েছিল সে রেশমিকে। কিন্তু রেশমি জানিয়ে দিয়েছিল যে কোনো টাকা পয়সা না নিয়েই ও সুরজকে ডিভোর্স দিতে রাজি। ব্রজেশ্বর খুশি মনে বাড়ি ফিরে যায়। বুকে অসহ্য কষ্ট নিয়ে কমাস পরেই ডিভোর্স পেপারে সই করে দেয় রেশমি। এর অল্প দিন পরেই প্রীতির ছেলে হওয়ার খবরটা পেয়েছিল রেশমি লোকমুখে। তারপর দেখতে দেখতে কেটে গেছে প্রায় 3টে বছর। এই 23 বছরের জীবনটাতে বহু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছে রেশমি। তবে ভালো যে কিছু ঘটেনি তা নয়। বন্ধু হিসেবে কাছে পেয়েছে রোহিতকে। শুধু রোহিত নয়, ওর মা বাবা ভাইও নানাভাবে সাহায্য করে চলেছে রেশমিকে। তিতলির দায়িত্ব ওদের উপর দিয়ে নিশ্চিন্ত থাকে রেশমি। একটা বাঁধা ছকের মধ্যে গতানুগতিকভাবে কেটে যাচ্ছিল রেশমির দিনগুলো। তিতলিকে নিয়ে এভাবে একা একাই কাটিয়ে দিতে চেয়েছিল বাকি জীবনটা। কিন্তু গত 10 দিন আগে থেকে অন্য এক চিন্তা বেশ সমস্যায় ফেলেছে রেশমিকে। হঠাৎ করে সেদিন রেশমিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে রোহিত। এতদিন রোহিতকে শুধু দেওর না ভেবে বন্ধুর মতো ভেবে এসেছে রেশমি। কখনো অন্য কোনো ভাবনা আসেনি ওর মনে রোহিতকে নিয়ে। সেই রোহিত এখন বিয়ে করতে চাইছে রেশমিকে। বাংলা মিডিয়াম স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়েছে রেশমি। বেশি পড়াশোনা না করলেও ওর বুদ্ধি তীক্ষ্ণ ও মানসিকতাও যথেষ্ট উঁচু। তবে ওর বুঝতে অসুবিধা হচ্ছে না যে শুধুমাত্র রেশমির অসহায়তার কথা ভেবে করুণা করেই ওকে বিয়ে করতে চাইছে রোহিত। কিন্তু রোহিতের মতো একটা শিক্ষিত সুদর্শন 30 বছরের যুবকের কি বউ হওয়ার উপযুক্ত ও? কখনোই না।
তাই বিয়েতে সম্মত হতে পারেনি ও। রেশমি রোহিতকে বুঝিয়েছে যে রোহিত যেন ওর যোগ্য কোনো মেয়েকে বিয়ে করে, কিন্তু রোহিত নাছোড়বান্দা। ও জানিয়েছে বিয়ে করলে ও রেশমিকেই করবে, না হলে কাউকেই করবে না। গত 10 দিনের মধ্যে 3 দিন এই প্রসঙ্গ তুলেছে রোহিত। এখন কাজে গেলেও সংকোচে রোহিতের দিকে ভালো করে তাকাতে পারে না রেশমি। নিজের ছোট্ট মোবাইল ফোনে সময় দেখল রেশমি। 3:45 বেজে গেছে। বিকেল 4টে থেকে আবার ডিউটি। তাই তাড়াতাড়ি উঠে কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে তিতলিকে রোহিতদের বাড়িতে রাখতে গেল রেশমি। তিতলিকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে রোজ চলে আসে রেশমি। কিন্তু আজ রেশমি যেতেই রোহিতের মা রুক্মিণী আর বাবা জয়প্রকাশ একসাথে বেরিয়ে এলেন। রেশমির হাত চেপে ধরলেন রুক্মিণী। এক প্রকার টানতে টানতেই ঘরে নিয়ে গেলেন ওকে। খাটের উপর জোর করে রেশমিকে বসিয়ে রুক্মিণী বললেন, বস, তোর সঙ্গে আমার আর রোহিতের বাবার কথা আছে। খাটে বসে রেশমি বলল, কিন্তু বসলে আমার দেরি হয়ে যাবে তো কাজে যেতে। জয়প্রকাশ বললেন, আজ থেকে তোকে আর কাজে যেতে হবে না, রোহিত অন্য একজনকে ঠিক করেছে। রেশমি বলল, কেন? আমি তো রোজ সময় মতো কাজে যাই, আর যা কাজ থাকে ঠিকঠাক করে দিই। জয়প্রকাশ বললেন, তা ঠিক, তবে যে 2 দিন পর বাড়ির বউ হবে তাকে দিয়ে রান্নার হেল্পারের কাজ করানো যায়? রেশমি বলল, এসব কি বলছেন আপনি কাকু? রুক্মিণী বললেন, উনি ঠিকই বলছেন, রোহিতের সঙ্গে তোর বিয়ে আমরা ঠিক করে ফেলেছি। বিয়ে হয়ে গেলে তারপর থেকে তুই না হয় আমার বাড়ির রান্নার কাজে আমাকে সাহায্য করবি। রেশমি বলল, আপনারা না সাহায্য করলে আমি কোথায় ভেসে যেতাম তা আমি জানি না। আমার ঋণের শেষ নেই রোহিতদা ও আপনাদের কাছে। কিন্তু এটা হয় না কাকিমা, আমি রোহিতদার যোগ্য নই কোনো দিক দিয়েই। আমি রোহিতদাকে সে কথা বলেছি। অন্য কোনো ভালো মেয়ে দেখে আপনারা রোহিতদার বিয়ে দিয়ে দিন। রুক্মিণী বললেন, তোর থেকে ভালো মেয়ে আর খুঁজতে চাই না আমরা। রোহিত তোকে ভালোবাসে, তাই তো ও বলেছে যে তোর সঙ্গে বিয়ে না হলে ও বিয়েই করবে না। আমার বড় ছেলে বিয়ে করবে না, সেটা কি আমরা মেনে নিতে পারি? 3 দিন পরেই তোদের বিয়ে। এই 3 দিন বাড়িতে থেকে একটু শরীরের দিকে লক্ষ্য দে। রোহিত বলেছে ধাবা থেকেই তোদের খাবার আসবে এই কদিন। এখন বাড়ি যা, তিতলির মাস্টার আসবে ওকে পড়াতে, ও এখানেই থাক। আর কোনো কথা না বলে রোহিতদের বাড়ি থেকে বেরিয়ে এলো রেশমি। দেখতে দেখতে 3 দিন পেরিয়ে গেছে। আজ রেশমি ও রোহিতের বিয়ে। বিয়ের সমস্ত আয়োজন রোহিতদের বাড়িতেই হয়েছে। তিতলি খুব লাফালাফি করছে আনন্দে। কনের সাজে সেজে অপেক্ষা করতে করতে নিজের ভাগ্যের কথা ভাবছে রেশমি। ওর মতো অভাগীর কপালেও যে এত সুখ লিখে রেখেছেন ঈশ্বর, তা স্বপ্নেও ভাবতে পারেনি ও। রোহিতের মুখটা মনে পড়তেই লজ্জায় জড়িয়ে এলো 2 চোখের পাতা। বুকের মধ্যে বাজছে দামামা। সমস্ত শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ। এর মাঝে 2 হাত তুলে কপালে ঠেকালো রেশমি। নিজের এই পরম সৌভাগ্যের জন্য আরাধ্য দেবতা বাবা ভোলে মহেশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানালো ও। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।